ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। 1 নম্বরের প্রশ্ন, নিচের শব্দগুলির অন্তত দুটি অর্থ লেখো এবং দুটি পার্থক্য বাক্যে প্রয়োগ করো। কাটা, তাল, জোড়া, সারি, মজা, পাশ। উত্তর: কাটা। ঘড়ির কাটা, ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় ঘড়ির কাটা থেমে গেছে। কাটা, কণ্টক, গোলাপ গাছের কাটা হাতে বিঁধেছে। তাল, ফল, তালগাছে অনেক পাকা তাল ধরেছে। তাল, পিণ্ড, এক তাল, কুমোর এক তাল মাটি দিয়ে সুন্দর পুতুল বানালো। জোড়া, দুটি, বাবা আমাকে একজোড়া নতুন জুতো কিনে দিয়েছেন। জোড়া, যুক্ত করা, ভাঙা খেলনাটি আঠা দিয়ে জোড়া লাগানো হলো। সারি, সারিবদ্ধ লাইন, জল নেওয়ার জন্য সবাই সারি দিয়ে দাঁড়িয়েছে। সারি, শেষ করা, সমাপ্ত করা, আমি প্রতিদিন সময়মতো পড়ার কাজ সারি। মজা, আনন্দ, আমরা বেড়াতে গিয়ে খুব মজা করেছি। মজা, বুজে যাওয়া, গ্রামের পুকুরটি মজে গিয়ে চাষের জমিতে পরিণত হয়েছে। পাশ, পার্শ্ব, আমার বাড়ির পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে। পাশ, উত্তীর্ণ হওয়া, সে এবারের পরীক্ষায় ভালো নম্বর নিয়ে পাশ করেছে। 2 নম্বরের প্রশ্ন, নিচের শব্দযুগলের অর্থ পার্থক্য নির্দেশ করে দুটি আলাদা বাক্য তৈরি করো। উত্তর: কাটা, কণ্টক, গোলাপ ফুল তুলতে গিয়ে আমার হাতে কাটা ফুটেছে। কাটা, ছেদন করা, বন উজাড় করে গাছ কাটা উচিত নয়। পার, তীর, কিনারা, নদীর পাড়ে অনেক কাশফুল ফুটেছে। পার, বস্ত্রের প্রান্ত, মায়ের শাড়ির লাল পাড়টি খুব সুন্দর। জড়ো, একত্র হওয়া, মাঠে অনেক মানুষ জড়ো হয়েছে। জড়ো, প্রাণহীন, পাথর একটি জড়ো পদার্থ। সব, সমস্ত, সব ছাত্র আজ বিদ্যালয়ে উপস্থিত ছিল। সব, মৃতদেহ, সব দাহ করার জন্য লোকেরা শ্মশানে নিয়ে গেল। দ্বীপ, প্রদীপ, দীপাবলির রাতে ঘরে ঘরে দ্বীপ জ্বলে। দ্বীপ, চারদিকে জলবেষ্টিত ভূমি, আন্দামান একটি সুন্দর দ্বীপ। 3 নম্বরের প্রশ্ন, ঠিক বানানটি বেছে নাও। উত্তর: ঠিক বানান দ্বিতীয়টা ব্যস্ত। ঠিক বানান প্রথমটা সান্ধ্য। ঠিক বানান দ্বিতীয়টা দুর্ভিক্ষ। ঠিক বানান দ্বিতীয়টা বধূ। ঠিক বানান প্রথমটা ধ্বনি। ঠিক বানান প্রথমটা সুবর্ণ। 4 নম্বরের প্রশ্ন, নিচের শব্দগুলির কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ বাছাই করে আলাদা দুটি স্তম্ভে সাজাও। এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো। লাজুক, ব্যস্ত, মাঠ, সন্ধ্যা, গ্রাম, ঘর, ঘোষিত, চাষি, জল, ফসল। উত্তর: মাঠ, এটা হবে বিশেষ্য। মেঠো, এটা হবে বিশেষণ। লাজুক, এটা হবে বিশেষণ। লাজ, এটা হবে বিশেষ্য। সন্ধ্যা, এটা হবে বিশেষ্য। সান্ধ্য, এটা হবে বিশেষণ। ব্যস্ত, এটা হবে বিশেষণ। ব্যস্ততা, এটা হবে বিশেষ্য। গ্রাম, এটা হবে বিশেষ্য। গ্রাম্য, এটা হবে বিশেষণ। ফসল, এটা হবে বিশেষণ। ফসলি, এটা হবে বিশেষ্য। ঘর, এটা হবে বিশেষ্য। ঘরোয়া, এটা হবে বিশেষণ। ঘোষিত, এটা হবে বিশেষণ। ঘোষণা, এটা হবে বিশেষ্য। চাষি, এটা হবে বিশেষ্য। চাষারে, এটা হবে বিশেষণ। জল, এটা হবে বিশেষ্য। জলীয়, এটা হবে বিশেষণ। 5 নম্বরের প্রশ্ন, বিপরীতার্থক শব্দ লেখো। উত্তর: মুখর, এর বিপরীতার্থক শব্দ হবে মৌন। অহংকারী, এর বিপরীতার্থক শব্দ হবে নিরহংকারী। অন্ধকার, এর বিপরীতার্থক শব্দ হবে আলো। একটানা, এর বিপরীতার্থক শব্দ হবে বিশ্রামযুক্ত। বিচিত্র, এর বিপরীতার্থক শব্দ হবে বৈচিত্র্যহীন।
6 নম্বরের প্রশ্ন, ঘড়ির কাঁটা। এখানে ঘড়ি আর কাঁটা এই দুটি শব্দের মধ্যে সম্বন্ধ তৈরি করেছে র বিভক্তিটি। ঘড়ির কাঁটা কে, তাই আমরা বলবো সম্বন্ধ পদ। এই কবিতায় এই রকম আরও কটি উদাহরণ খুঁজে পাচ্ছ, লেখো। একটি করে দেওয়া হল তালের সারি। উত্তর, পাখির গান, ঘড়ির কাঁটা, দুর্ভিক্ষের আঁচল, দাওয়ার অন্ধকার, ক্ষেতের চাষি। 7 নম্বরের প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো। উত্তর, বৃষ্টি হবে বৃষ যোগ তি, অহংকার হবে অহম যোগ কার, স্বাগত হবে সু যোগ আগত, পরস্পর হবে পরঃ যোগ পর, দুর্ভিক্ষ হবে দু যোগ ভিক্ষ। 8 নম্বরের প্রশ্ন, বাক্য বাড়াও। 8-এর 1, চলে গেল লোক। কখন, কেন, কোথায়? উত্তর, গতবার আকালেতে দিশেহারা হয়ে লোকগুলি দিকে দিকে চলে গেল। 8-এর 2, আজ বিদ্রোহ বুঝি করে। কে, কখন? উত্তর, মজা নদী বর্ষায় আজ বিদ্রোহ করে। 8-এর 3, ঘোমটা তুলে দেখে নেয় কোনো মতে। কে, কি, কোথায়? উত্তর, কৃষক বধূ ঘোমটা তুলে গ্রামের পাশের সবুজ ফসলের সুবর্ণযুগ আশা দেখে নেয়। 8-এর 4, এ গ্রাম সবুজ ঘাঘরা পরে। কেমন, কিসের? উত্তর, এ গ্রাম সবুজ রঙের ঘাসের ঘাঘরা পরে। 8-এর 5, দ্বীপ জ্বলে। কোথায়, কখন? উত্তর, গ্রামের ঘরে ঘরে প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে। 9 নম্বরের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। 9-এর 1 প্রশ্ন, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে? উত্তর, সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টিমুখর লাজুক গায়ে গিয়ে থেমে গেছে। 9-এর 2 প্রশ্ন, তালের সারি কোথায় রয়েছে? উত্তর, সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় জোড়া দিঘির পাড়েতে তালের সারি রয়েছে। 9-এর 3 প্রশ্ন, কিষানপাড়া নীরব কেন? উত্তর, সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় দুর্ভিক্ষের কারণে অনেক মানুষ পাড়া ছেড়ে চলে যাওয়ায় কিষানপাড়ায় নীরবতা। 9-এর 4 প্রশ্ন, বর্ষায় কে বিদ্রোহ করে? উত্তর, সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় গ্রামের পাশের মজা নদী বর্ষায় বিদ্রোহ করে। 9-এর 5 প্রশ্ন, কে গোয়ালে ইশারা পাঠায়? উত্তর, সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতায় সবুজ ঘাস গোয়ালে ইশারা পাঠায়। 9-এর 6 প্রশ্ন, রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়? উত্তর, সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতায় সান্ধ্য শাখে বা সন্ধ্যাবেলায় শঙ্খধ্বনির মাধ্যমে রাত্রিকে স্বাগত জানানো হয়। 9-এর 7 প্রশ্ন, কোথায় জনমত গড়ে ওঠে? উত্তর, সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতায় বুড়ো বটতলায় জনমত গড়ে ওঠে। 9-এর 8 প্রশ্ন, ঠাকুমা কাকে কখন গল্প শোনান? উত্তর, সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতায় ঠাকুমা নাতনিকে রাত্রি হলেই গল্প শোনান। 9-এর 9 প্রশ্ন, কোন গল্প তিনি বলেন? উত্তর, সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতায় ঠাকুমা গতবারের দুর্ভিক্ষের দিশাহারা লোকের দিকে দিকে চলে যাবার গল্প তিনি শোনান। 9-এর 10 প্রশ্ন, সকালের আগমন কিভাবে ঘোষিত হয়? উত্তর, সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতায় পাখির ডাকে সকালের আগমন ঘোষিত হয়। 9-এর 11 প্রশ্ন, কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা আছে? উত্তর, সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতায় কৃষক, কামার, কুমোর, তাঁতি প্রভৃতি জীবিকার মানুষের কথা আছে। 10 নম্বরের প্রশ্ন, নিজের ভাষায় উত্তর লেখো। 10-এর 1 প্রশ্নে কি বলেছে? এই কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো। উত্তর,
সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির এক সুন্দর অপূর্ব মিষ্টিমধুর চিত্র বর্ণনা করা হয়েছে। কবিতায় বর্ণিত সবুজ মাঠের পথ বেয়ে সেই গ্রামের মাঝে চলে যাওয়া যায়, যেখানে ঘড়ির কাঁটার বাস্তবতা নেই। বৃষ্টিমুখর লাজুক গায়ে ব্যস্ত ঘড়ির কাঁটা যেন থেমে গেছে। সেখানে শহুরে ব্যস্ততা নেই। জোড়া দিঘির পারে তালগাছের সারির মধ্যে নীরব হয়ে রয়েছে কিষানপাড়া। গ্রামের মজা নদী যেন বর্ষায় বিদ্রোহ করে। বর্ষার আগমনে পল্লী প্রকৃতিতে যেন নতুন প্রাণের সঞ্চার হয়। মজা নদী নতুন করে ফুলে ফেঁপে ওঠে। এ গ্রাম যেন বর্ষায় সবুজের নতুন ঘাগরা পরে। রাত্রি নেমে আসার আগেই সন্ধ্যার শঙ্খধ্বনিতে গ্রামে নিস্তব্ধতা নেমে আসে। আকাল দুর্ভিক্ষ থাকা সত্ত্বেও গ্রামের মানুষ আজও সব কাজ করে, যেমন কৃষক বধূদের ঢেকিতে পা দিয়ে ধান ভাঙা, সন্ধ্যায় ঠাকুমা নাতনিকে গল্প শোনানো এসব। সকাল হয় পাখির কিচিরমিচির গানে। বিভিন্ন পেশার মানুষ কামার কুমোর তাঁতি তাদের কর্মমুখরতার পরিচয় দেয়। সবুজ ফসলে এই গ্রামে যেন সুবর্ণ যুগের সূচনা হয়। এসবের মধ্য দিয়ে কবি এক সুন্দর গ্রামের ছবি কবিতাটিতে তুলে ধরেছেন। 10-এর 2 প্রশ্নে কি বলেছে, কবিতাটিতে গ্রামীণ মানুষের জীবনযাপনের যে ছবিটি পাও তা নিজের ভাষায় বর্ণনা করো। উত্তর: সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় পল্লী বাংলার মানুষের সহজ সরল জীবনযাপনের এক অপূর্ব সুন্দর ছবি ফুটে উঠেছে। সকালে পাখিদের কিচিরমিচির গানে গ্রামের মানুষের ঘুম ভাঙে। বিভিন্ন পেশার মানুষ কামার কুমোর তাঁতি তাদের কাজে লাগে। কৃষকেরা সারাদিন খেতে সোনার ফসল উৎপাদনে ব্যস্ত থাকে। রাত্রি নেমে আসার আগেই সন্ধ্যার শঙ্খধ্বনিতে গ্রামে নিস্তব্ধতা নেমে আসে। গ্রামের ঘরে ঘরে দ্বীপ জ্বলে। সন্ধ্যাবেলায় বুড়ো বটতলায় জড়ো হন গ্রামের মানুষ, সেখানেই গড়ে ওঠে জনমত। কৃষক বধূরা ঢেকিতে পা দিয়ে ধান ভাঙে। সন্ধ্যায় ঠাকুমা নাতনিকে গল্প শোনায়। আকাল দুর্ভিক্ষ থাকা সত্ত্বেও গ্রামের মানুষরা সব কাজ করে। সুবর্ণ যুগের আশায় কৃষক বধূরা ঘোমটা তুলে সবুজ ফসল দেখে। 10-এর 3 প্রশ্নে কি বলেছে, আকাল ও দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষের সম্মিলিত শ্রম আর জীবনীশক্তি কিভাবে বিজয়ী হয়েছে, কবিতাটি অবলম্বনে তা বুঝিয়ে দাও। উত্তর: সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় 50-এর মনন্তরের হাহাকারে কবি নিজেই এই দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিলেন। তিনি দেখেছিলেন এই দুর্ভিক্ষের মধ্যে কিভাবে মানুষ কঠোর শ্রম ও কঠিন জীবনীশক্তি দিয়ে সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে বিজয়ী হয়েছে। আকালেতে বহু লোক দিশেহারা হয়ে দিকে দিকে চলে গেলেও শান্ত নীরব গ্রামে মানুষেরা নিজের হাল ছাড়েনি। এই অবস্থাতেই কৃষকরা মাঠে কাজ করেছে। বিভিন্ন পেশার মানুষ কামার কুমোর তাঁতি তাদের কাজে লেগে পড়েছে। কৃষক বধূরা ঢেকিতে পা দিয়ে ধান ভেঙেছে। গ্রামের ঘরে ঘরে দ্বীপ জ্বলেছে। সন্ধ্যায় ঠাকুমা নাতনিকে গল্প শুনিয়েছে। সুবর্ণ যুগের আশায় কৃষক বধূরা ঘোমটা তুলে সবুজ ফসল দেখেছে। এভাবেই তাদের মিলিত প্রচেষ্টায় গ্রাম বাংলার নতুন প্রাণ ফিরে পেয়েছে। 10-এর 4 প্রশ্নে কি বলেছে, কোনো বিশেষ সময়ের নয়, বরং আবহমান কালের বাংলাদেশ তার প্রকৃতি ও মানুষকে নিয়ে জীবনের যে জয়গান গেয়ে চলেছে, এই কবিতায় তারই প্রকাশ দেখতে পাই। উপরের উদ্ধৃতিটির সাপেক্ষে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। উত্তর: সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় আকালেতে কবি এক চিরন্তন গ্রামের ছবি এঁকেছেন, যেখানে সুন্দর অসুন্দর পাশাপাশি অবস্থান করে। সেখানে একদিকে যেমন আছে সবুজের সমারোহ, প্রাণের অফুরন্ত সম্ভার, অন্যদিকে তেমনই আছে দুর্ভিক্ষ, দারিদ্র্যের হাহাকার। শুধুমাত্র বাংলার চিরন্তন গ্রামের বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করেই থেমে থাকেননি কবি, সচেতনভাবে তুলে ধরেছেন মানুষের জীবন যাপনের চিত্র। কৃষিজীবী শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবন যাপন, গ্রামের বধূদের কাজের পদ্ধতিও তুলে ধরেছেন।
এমনকি ঠাকুরমার গল্পের মধ্যে দিয়ে কিশোর নাতি নাতনির ইতিহাস জ্ঞানের কথা উল্লেখ করতেও ভোলেননি তিনি। সাম্যবাদী কিশোর কবি তাই সবুজ ফসলে সুবর্ণযুগের আশ্বাস বুনে দিয়েই কবিতা শেষ করেছেন। এভাবেই কবিতাটির নামকরণ যথার্থ ও সার্থক হয়েছে। 11 নম্বরের প্রশ্ন, ব্যাখ্যা করো। 11-1, এখানে বৃষ্টিমুখর। ঘড়ির কাঁটা। উত্তর, আলোচ্য উদ্ধৃতাংশটি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে। বৃষ্টিমুখর লাজুক পল্লী বাংলায় শহুরের মতো ব্যস্ততা নেই। গ্রামের মানুষকে ঘড়ির কাঁটায় নজর রেখে যন্ত্রের মতো ছুটতে হয় না। শান্ত, স্নিগ্ধ ও লাজুক পল্লী বাংলার প্রকৃতির রূপ দেখে কবি মুগ্ধ হয়েছেন। তাই কবির মনে হয়েছে এই গ্রামে ঘড়ির কাঁটা থেমে গেছে। 11-2, এ গ্রামের পাশে। বিদ্রোহ বুঝি করে। উত্তর, আলোচ্য উদ্ধৃতাংশটি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে গ্রামের ছোট নদীর কথা বলা হয়েছে, যেই নদীটি বর্ষার অভাবে মজে গেছে। কিন্তু যখন বর্ষা আসে তখন এই নদী ফুলে ফেঁপে ওঠে, যেন মজা নদী বর্ষায় বিদ্রোহ করে। তাই কবি উদ্ধৃতাংশটিতে এই রূপ কথা বলেছেন। 11-3, দুর্ভিক্ষের আঁচল কাজ করে। উত্তর, আলোচ্য উদ্ধৃতাংশটি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে উদ্ধৃতাংশটির মাধ্যমে 50-এর মনন্তরের দুর্ভিক্ষের কথা বলা হয়েছে। এই দুর্ভিক্ষে পল্লী বাংলার গ্রামকে গ্রাস করেছে। এছাড়া মাঝে মাঝে এখানে দেখা দিয়েছে খরা, বন্যা, মহামারী। এই সব ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় বারবার গ্রামবাংলাকে বিপর্যস্ত করে। তবুও কঠিন জীবন সংগ্রামের লড়াইয়ে টিকে থেকে গ্রামের খেটে খাওয়া বিভিন্ন পেশার মানুষ তাদের নিজেদের কাজ করেছে। 11-4, সারাটা দুপুর বিচিত্র ধ্বনি ওঠে। উত্তর, আলোচ্য উদ্ধৃতাংশটি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে। সকালে পাখিদের কিচিরমিচির গানে গ্রামের মানুষের ঘুম ভাঙে। বিভিন্ন পেশার মানুষ কামার কুমোর তাঁতি তাদের কাজে লাগে। কৃষকেরা সারাদিন খেতে সোনার ফসল উৎপাদনে ব্যস্ত থাকে। তারা যখন অনেকক্ষণ ধরে মাঠে কাজ করে তখন তাদের কানে অনেকক্ষণ ধরে কাজের একটানা নানা বিচিত্র ধ্বনি বা শব্দ কানে বাজতে থাকে। 11-5, সবুজ ফসলে সুবর্ণযুগ আসে। উত্তর, আলোচ্য উদ্ধৃতাংশটি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে। সাম্যবাদী কবি গ্রামের মানুষদের আশা ছাড়তে দেখেননি। এই দুর্ভিক্ষের দিনে শান্ত স্নিগ্ধ ও লাজুক পল্লী বাংলার মানুষ চাষবাস করেছে। কৃষক বধূরা সুবর্ণ যুগের আশায় ঘোমটা তুলে সবুজ ফসল দেখেছে। তাই কবি উদ্ধৃতাংশটিতে এই রূপ কথা বলেছেন। 12 নম্বরের প্রশ্ন, তোমার দেখা একটি গ্রামের কথা ডায়েরিতে লেখো। গ্রামটি কোথায়, সেখানে কোন কোন জীবিকার কতজন মানুষ থাকেন ইত্যাদি জানিয়ে গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য, মানুষজনের জীবনযাপন পদ্ধতি, বিভিন্ন সুবিধা অসুবিধার কথা লেখো। গ্রামটির উন্নতি সাধনে যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই সে কথা লিখবে। উত্তর, তারিখ 10 জুলাই 2026। ডায়েরি, আজ আমার দেখা একটি গ্রামের কথা লিখছি। গ্রামের নাম মনোহরপুর। সেখানে অধিকাংশ মানুষ দরিদ্র শ্রমজীবী শ্রেণীর। গ্রামে নানা ধরনের পেশার মানুষের বাস, তবে বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত। এছাড়া 2-3টি কামার পরিবার রয়েছে। কেউ শহরের কলকারখানায় কাজ করেন, কেউ মাছ ধরেন, কেউ বাড়িতে পোল্ট্রি চাষ করেন। আবার 2-1টি পরিবারের সদস্য সরকারি চাকরিও করেন। গ্রামের লোকসংখ্যা প্রায় 500। গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম। গ্রামের পাশ দিয়ে একটি সরু খাল বয়ে গেছে। খালের এক পাশে মানুষের বসতি আর অন্য পাশে বিস্তীর্ণ সবুজ কৃষিজমি। গ্রামের মাঝখান দিয়ে শহরে যাওয়ার একটি পিচ ঢালা রাস্তা চলে গেছে।
গ্রামে একটি বড় খেলার মাঠ রয়েছে। সেখানে ছোটরা নিয়মিত খেলাধুলা করে, আবার বড়দের ফুটবল প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। প্রতি বছর এই মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, যেখানে ৮ থেকে ৮০ সব বয়সের মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। গ্রামে একটি মন্দির রয়েছে। সেখানে সারা বছর বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠান পালিত হয়। তবে গ্রামের কিছু অসুবিধাও রয়েছে। এখানে মাত্র একটি প্রাথমিক বিদ্যালয় আছে, কিন্তু কোনো উচ্চ বিদ্যালয় নেই। ফলে উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীদের দূরে যেতে হয়। অনেকেই এই কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। গ্রামে কোনো হাসপাতাল নেই, শুধু একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। তাই গুরুতর অসুস্থ হলে মানুষকে দূরের হাসপাতালে যেতে হয়। গ্রামে মাত্র একটি পাকা রাস্তা রয়েছে এবং সেখানে সবসময় যানবাহনও পাওয়া যায় না। ফলে যাতায়াতের ক্ষেত্রে গ্রামের মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। আমার মতে, গ্রামে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা দ্রুত করা উচিত। একটি উচ্চ বিদ্যালয় ও একটি পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ করা প্রয়োজন। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রে সুযোগ সুবিধা বাড়াতে হবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে। এসব ব্যবস্থা গ্রহণ করা হলে গ্রামের মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।